ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আজকে জিকে থেকে 21 নম্বর প্র্যাকটিস সেটটি এখানে আলোচনা করব। এখানে আমরা 25টি প্রশ্ন নিয়েছি। 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তারপর কমেন্ট করে জানাও। তো চলো আজকের ক্লাসে প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ভবন কোথায় অবস্থিত? ভারতের রাষ্ট্রপতি ভবন বাঞ্জারা হিল, রায়সিনা হিল, মালাবার হিল না জুবিলি হিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে রায়সিনা হিলে রাষ্ট্রপতি ভবন অবস্থিত। এই রাষ্ট্রপতি ভবন পূর্বে ব্রিটিশ শাসনের সময় ভাইসরয়ের বাসভবন ছিল 1931 থেকে 1947 সাল পর্যন্ত, এবং পরবর্তীকালে সরকারি ভবন ছিল 1947 থেকে 1950 পর্যন্ত। এরপরে যখন ভারত প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে গঠিত হয়ে যায় 1950 সালে, এটি রাষ্ট্রপতি ভবন নামকরণ হয়। এটি ভারতের নয়াদিল্লির রায়সিনা পাহাড়ে অবস্থিত। এই রায়সিনা পাহাড় এটি একটি গ্রাম ছিল পূর্বে, এবং 1911 সালে যখন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় তখন এই রায়সিনা গ্রামটিকে ভাইসরয়ের বাসভবন গঠন করা হয় এখানে। এই রায়সিনা পাহাড় জয়পুরের মহারাজার মালিকের অধীনে ছিল। 2 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পশ্চিমবঙ্গের পদ্মজা নাইডু, যিনি ছিলেন সরোজিনী নাইডুর কন্যা। সরোজিনী নাইডু আবার ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। আর পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গে 11 বছর ধরে সবচাইতে বেশি রাজ্যপাল থাকার রেকর্ড করেন। 3 নম্বর, জুভেনিস কার ছদ্মনাম? মধুসূদন দত্ত, ডিরোজিও, অমিতা চৌধুরী, নারায়ণ সান্যাল? সঠিক উত্তর হবে ডিরোজিওর ছদ্মনাম হচ্ছে জুভেনিস। এছাড়াও তিনি অ্যান ইস্ট ইন্ডিয়ান নামের ছদ্মনামটিও তিনি ব্যবহার করতেন। বিশেষ করে যখন তিনি হিন্দু কলেজ থেকে বরখাস্ত হয়ে যান, তারপরে এই অ্যান ইস্ট ইন্ডিয়ান ছদ্মনামটি ব্যবহার করে তিনি লিখতেন। আর জুভেনিস ছদ্মনামটি তিনি ব্যবহার করতেন দ্য ইন্ডিয়া গেজেট পত্রিকায়। 4 নম্বর, কুমিরের এবং তিমির শাসঙ্গ কোনটি? কুমির এবং তিমি এই দুটোরই শাসঙ্গ হচ্ছে ফুসফুস। ঠিক আছে, কুমির একটি উভচর প্রাণী, অর্থাৎ জলে এবং স্থলে থাকে, তাই এর শাসঙ্গ ফুসফুস। আর তিমি একটি স্তন্যপায়ী প্রাণী, এই শ্বাস নেওয়ার জন্য উপরে জলের উপরে এই জন্য তিমি উঠে আসে। এর যে ব্লো হোল আছে তিমির, তার মাধ্যমে এ শ্বাস নেয়। 5 নম্বর, ওরোলজি কোন বিষয়ের পাঠকে বোঝায়? ওরোলজি হচ্ছে, এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে পর্বতমালা সংক্রান্ত বা মাউন্টেন সম্পর্কে ওরোলজিতে পাঠ দেওয়া হয়। ঠিক আছে, এটি ওরোগ্রাফি বা মাউন্টেন সায়েন্স নামে পরিচিত এই ওরোলজিটা। ঠিক আছে, এটাকে ভূবিদ্যা বা জিওলজি একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়। 6 নম্বর, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? বিসমিল্লাহ খান, 4টি অপশন, সঠিক উত্তর হয়ে যাবে সানাইয়ের সাথে যুক্ত ছিলেন। ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন বিসমিল্লাহ খান, ভারতের ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মভূষণের সব পুরস্কারই ইনি পেয়েছেন। ইনি বিখ্যাত কেন? ইনি তার সেনার মাধ্যমে নতুন নতুন রাগ তুলতে পারতেন, অর্থাৎ সেনার যে সৃষ্টিকলা সেটা ইনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। ইনি জন্মগ্রহণ করেন 1916 সালের 21 মার্চ বিহারের বক্সার জেলার ডুমরাও গ্রামে। ইনি 1950 সালে 26 জানুয়ারি দিল্লির লাল কেল্লায় ভারতের যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয় সেখানে তিনি রাগ কাফি গিয়েছিলেন এবং সবাইকে মুগ্ধ করে দিয়েছিলেন। ইনার আরও বিশেষত্ব হচ্ছে ইনার গুরু বিশ্বনাথ মন্দিরে সানাই বাজাতেন, এবং ইনিও নানারকম মন্দিরে সানাই বাজিয়ে ঘুরি বলতেন। গঙ্গার পাড়ে সানাই বাজাতেন, গঙ্গার স্রোতের তরঙ্গ দেখে দেখে ইনি সানাই বাজাতেন। ইনি হিন্দু এবং মুসলিম সম্প্রীতির একটি প্রতীক ছিলেন, এবং এত বড় মাপের ব্যক্তি হওয়া সত্ত্বেও ইনি সারা জীবন একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। ঠিক আছে, 7 নম্বর, বন মহোৎসব শুরু করেছিলেন কে? বন মহোৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে ছিলেন তখন 1928 সালে 14 জুলাই শান্তিনিকেতনের গৌরব প্রাঙ্গণে প্রথম বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেন, যেটা বন মহোৎসব নামে পরিচিত ছিল। ইনি গাছের উপযোগিতা বুঝতে পেরেছিলেন এবং এই বন মহোৎসব চালু করেছিলেন। পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হয়, কানাইলাল মানিকলাল মুন্সি বন দিবস পালনের জন্য 1 থেকে 7 জুলাই পর্যন্ত এই সপ্তাহটিকে ধার্য করেন, এবং এখনও পর্যন্ত ভারতবর্ষে এই জুলাই মাসে দেখবে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় বা বন মহোৎসব পালন করা হয়। 8 নম্বর, রাইটার্স বিল্ডিং আক্রমণ করে বিনয় বাদল দীনেশ কাকে হত্যা করেন? বিনয় বাদল দীনেশ হত্যা করেন কর্নেল সিমসনকে। এনারা রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং কর্নেল সিমসনকে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে ওনার অফিসে হত্যা করেন। কারণটা কী ছিল? কারণ কর্নেল সিমসন কারাগারের আইজি অর্থাৎ মহাপরিদর্শক ছিলেন কারাগারের, এবং তিনি বন্দীদের উপর নির্মম অত্যাচার চালাতেন। এই অত্যাচার যাতে না হয়, ব্রিটিশ শাসনের মধ্যে যাতে ভয় ঢুকিয়ে দেওয়া যায়, এই জন্য এনারা এই আক্রমণটি করেছিলেন। এই বিনয় বাদল দীনেশ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত একটি উগ্রপন্থী গোষ্ঠী, যেটা আন্ডারগ্রাউন্ডে কাজ করত, সরাসরি করতো না কিন্তু আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করতো, বিপ্লবী কার্যকলাপ করতো, সেটা হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের অংশ ছিল বিনয় বাদল দীনেশ। কি হয়েছিল সেদিন? সেদিন ইনারা পুলিশের পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেছিলেন। তারপরে 3 জন কর্নেল সিমসনকে সেখানে হত্যা করেন, এবং হত্যা করার পর রাইটার্স বিল্ডিংয়ের দোতলাতে পুলিশের সাথে পুলিশ ইনাদেরকে ঘিরে ফেলে, এবং দোতলার বারান্দাতে গুলির লড়াই চলতে থাকে। এই যুদ্ধ বারান্দা যুদ্ধ নামে পরিচিত হয়।
ইনারা যখন ধরা পড়ে যান তখন বাদলগুপ্ত তৎক্ষণাৎ সেখানে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিজেকে সুইসাইড করে নেন এবং বাকি বিনয় এবং দীনেশ তারা দুজন তাদের নিজের মধ্যে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে নিজেকে গুলি করে। কিন্তু পরবর্তীকালে বিনয় 13 ডিসেম্বর 1930 তারিখে হাসপাতালে মারা গেলেও দীনেশ বেঁচে যান এবং পরবর্তীকালে সরকার বিরোধী কার্যকলাপের জন্য এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পরবর্তীকালে 1931 সালের 7 জুলাই এই দীনেশকে 19 বছর বয়সে ফাঁসি দেওয়া হয়। আলিপুর জেলে থাকার সময় এই দীনেশ তার বোনকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠি আমি সুভাষ বলছি বইতে সংকলিত আছে। এই তিনজনের ফাঁসি যে বিচারক দিয়েছিলেন সেই বিচারককে কানাইলাল ভট্টাচার্য 1931 সালে 27 জুলাই হত্যা করে ফাঁসির প্রতিশোধ নিয়েছিলেন। যে ডালহৌসি স্কোয়ারে এ রাইটার্স বিল্ডিং অবস্থিত সেটি বর্তমানে বিবিডি বাগ বা বিবাদী বাগ নামে পরিচিত। ঠিক আছে। 9 নম্বর, নিচের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? নোবেল পুরস্কার এখানে দেখতে পাচ্ছ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শারীরবিদ্যা, মেডিসিন, সাহিত্য, শান্তি, অর্থনীতি এই সমস্ত ক্ষেত্রেই দেওয়া হয়। মোট 6টা শারীরবিদ্যা বা মেডিসিন এটা আছে। ঠিক আছে, মোট 6টা আছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শারীরবিদ্যা বা মেডিসিন 3টা, আর এখানে হচ্ছে সাহিত্য, শান্তি, অর্থনীতি। এই 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। গণিতের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না। গণিতের ক্ষেত্রে কি দেওয়া হয়, যেটাকে গণিতের নোবেল বলে, সেটা হচ্ছে অ্যাবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কার গণিতে দেওয়া হয়। অর্থনীতিটা প্রথমে নোবেল পুরস্কারের সাথে ছিল না এবং এখনও নোবেল পুরস্কারের সাথে নেই, কিন্তু স্মরণে নোবেল পুরস্কারের স্মরণে অর্থনীতিটাকে যুক্ত করা হয়েছে। আলফ্রেড নোবেল উইলে কিন্তু এই অর্থনীতি ছিল না, এটি 1969 সালে অ্যাড করা হয়েছে। ঠিক আছে। 10 নম্বর, পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা বর্তমান? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন বর্তমান। এই প্রোটন আর নিউট্রন এই যে পরমাণুর মাঝখানে থাকে এটাকে বলা হয় পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে। ঠিক আছে। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন, প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক। এটা মনে রাখার জন্য তোমরা টিআরসি এটা মনে রাখতে পারো। ঠিক আছে, টিআরসি টিএমসি থেকে টিআরসি, বা টিভিতে যেটা টিআরপি থাকে, টেলিভিশন রেটিং পয়েন্ট, সেখান থেকে এটা মনে রাখতে পারো যে টিআর পি এর জায়গায় সি করবে শুধুমাত্র। ঠিক আছে, টিআরসি হবে, এভাবে মনে রাখতে পারো। 11 নম্বর, অ্যাসিড বৃষ্টির পিএইচ মাত্রা কত? অ্যাসিড বৃষ্টির পিএইচ মাত্রা হচ্ছে 5.5-এর নিচে যদি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাসিড বৃষ্টি। পিএইচ স্কেলে 14টি মান থাকে, আমি এর আগে বলেছি, 0 থেকে 14 পর্যন্ত মান থাকে। এর মধ্যে 7-এর উপর যদি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ক্ষারীয় এবং 7-এর নিচে যদি হয় তাহলে সেটা হচ্ছে অম্ল। তো যদি অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে সবসময় পিএইচের মান 5.5-এর নিচে হবে। সাধারণত অ্যাসিড বৃষ্টি 4.2 থেকে 4.4 পর্যন্ত হতে পারে। 12 নম্বর, পান পাতা উৎপাদনের জন্য বিখ্যাত কোন জেলা? পান পাতা উৎপাদিত হয় মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে। সবচেয়ে বেশি উৎপাদিত হয় মেদিনীপুর জেলাতে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদীয়া এগুলো তো পান চাষ হয়ে থাকে। 13 নম্বর, কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? কর্কটক্রান্তি রেখার উপর তোমরা এখানে ছবিটা লক্ষ্য করো, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মকরক্রান্তি রেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এখানে 34 জানুয়ারি থাকে, আর এটা হচ্ছে 21শে ডিসেম্বর, এখানে হচ্ছে 21শে জুন, 21শে জুন, এটা হচ্ছে 21শে ডিসেম্বর। তো মকর সংক্রান্তি রেখার উপর সূর্য শিলম্বভাবে কিরণ দেয় 21শে ডিসেম্বর। এখানে ডিসেম্বর, এরপর ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চে এখানে মহাবিষুব, এপ্রিল, মে, জুন। 21 জুন যখন চলে আসবে তখন কর্কটক্রান্তি রেখার উপর চলে আসবে এবং কর্কটক্রান্তি রেখার উপর সূর্য শিলম্বভাবে কিরণ দেবে। যখন এটা ওই দিকে যাবে তখন এটা হয়ে যাবে উত্তরায়ণ। ঠিক আছে। এরপর যখন এই দিকে যাবে তখন সেটা হয়ে যাবে দক্ষিণ দিকে, দক্ষিণ অয়ন বা দক্ষিণায়ন এখান থেকে শুরু হয়। এখান থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে, এদিকে যখন যাচ্ছে, আর এদিকে যখন আসছে তখন দক্ষিণায়ন শুরু হচ্ছে। তাহলে এইটা যদি কর্কটক্রান্তি রেখা হয়ে যায়, কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্য কখন কিরণ দিচ্ছে? 21শে জুন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ এই সময় পৃথিবীতে 33.5 ডিগ্রি কোণে হেলে থাকে, তাহলে সমস্ত সূর্যের আলোটা সরাসরি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। ঠিক আছে। 14 নম্বর, ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান? ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম। ক্লোরোফিলে যে ধাতুটি বর্তমান সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম, কারণ ক্লোরোফিলের সংকেত কি? C55H7 কার্বন, হাইড্রোজেন, H72O5 অক্সিজেন, নাইট্রোজেন N4 আর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান হচ্ছে ক্লোরোফিলে। ক্লোরোফিলের প্রধান কাজ কি? সালোকসংশ্লেষে সাহায্য করা। 15 নম্বর, ভারতের ক্লাসিক্যাল নৃত্যকে বিদেশে জনপ্রিয় করে তোলেন কে? বিদেশে জনপ্রিয় করে তোলেন ভারতের নৃত্যকে, তিনি হচ্ছেন উদয় শঙ্কর। কারণ তিনি ভারতের ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে তিনি পশ্চিমের নৃত্যকলার উপাদান মিশিয়ে দিয়েছিলেন এবং একটা নতুন নৃত্যশৈলী তৈরি করেছিলেন।
এর ফলে এই নৃত্যশৈলী ভারত, ইউরোপ এবং আমেরিকায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। 16 নম্বর, ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টের প্রধান কাজ হচ্ছে ভারতের সংবিধানের ব্যাখ্যা করে সংবিধানের সুরক্ষার দায়িত্ব পালন করা। সুপ্রিম কোর্ট আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং নাগরিকদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে রক্ষা করে, যেটা সংবিধানের মূল ভিত্তি। আমাদের যে কোনো আইনের চূড়ান্ত রায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই পাওয়া যায়। ঘরে যিনি গার্জেন থাকেন তিনি যেমন ঘরকে সামলিয়ে চলেন, একই রকমভাবে সুপ্রিম কোর্ট আমাদের ভারতবর্ষের গার্জেন, অর্থাৎ ভারতবর্ষকে পরিচালনা করছেন আমাদের সুপ্রিম কোর্ট। গরিবি হাটাও স্লোগান কোন পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল? গরিবি হাটাও একটি স্লোগান ছিল পঞ্চম পরিকল্পনায়, যে পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতি একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, 1971 সাল ছিল তখন। যদিও গরিবি কতটা হেঁটেছে আমাদের চিন্তার বিষয়। 18 নম্বর, 15 জানুয়ারি পালিত হয় সেনা দিবস, শ্রম দিবস, নারী দিবস, যুব দিবস। সেনা দিবস হয় 15 তারিখে, 15 জানুয়ারি। যুব দিবস হয় 12 জানুয়ারি, যেটা স্বামী বিবেকানন্দের জন্মদিন। শ্রম দিবস যেটা 1 মে শ্রম দিবস, আর নারী দিবস হচ্ছে 8 মার্চ। ঠিক আছে, 8 মার্চ হচ্ছে নারী দিবস। 15 জানুয়ারি সেনা দিবস পালন করা হয় কারণ 1949 সালে 15 জানুয়ারি ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা ব্রিটিশদের হাত থেকে প্রথম ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হয় এই 15 জানুয়ারি তারিখে। এই জন্য 15 জানুয়ারি সেনা দিবস হিসেবে পালিত হয়। ঠিক আছে। 19 নম্বর, কাপড় কাচার সময় সাবানের সাহায্যে ভালোভাবে ময়লা দূর করা যায় কারণ এটি দ্রবণের পৃষ্ঠটান কম করে, এটি দ্রবণের শক্তি বৃদ্ধি করে, এটি দ্রবণের ময়লা শোষণ করে নেয়, সাবান ক্যাটালিস্টের মতো কাজ করে। তো মূল কারণ হচ্ছে দ্রবণের পৃষ্ঠটানটা কম করে সাবান। পৃষ্ঠটান কথার অর্থ হচ্ছে সবসময় সংকুচিত করে রাখা। জলের অণুগুলো নিজেকে সবসময় সংকুচিত করতে চায়, এই জন্য গোলাকার হয়ে যায়, লম্বা লম্বা পড়ে থাকে না, জলের অণুগুলো গোল হয়ে যায়। এই পৃষ্ঠটানকে কম করে সাবানের ফেনা, এর ফলে কী হয়, ভেঙে যায়, গোলটা ভেঙে যায়, ময়লাগুলো বাইরে বার হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ জলে কোনো যদি ভেঙে যায় তাহলে ময়লাগুলো বাইরে বার হয়ে যায় এই সাবান ফেনার মাধ্যমে। এটা হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পরবর্তীকালে আমি যদি সায়েন্সের ক্লাস করাই তোমাদের অবশ্যই এই পৃষ্ঠটান শান্ততা বিষয়ে বলবো। 20 নম্বর, এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? এজরা কাপ 4টি অপশন আছে, সঠিক উত্তর হবে পোলো খেলার সাথে যুক্ত। এটি একটি অন্যতম প্রাচীনতম টুর্নামেন্ট যেটা কলকাতায় হয়ে থাকে। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী স্যার ডেভিড এজরার নামে এই কাপের নামকরণ করা হয়েছিল এবং এই টুর্নামেন্টটি 1880 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরবর্তীকালে আবার চালু হয়। 21 নম্বর, খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেছিলেন? খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফ্ফর খান, যাকে সীমান্ত গান্ধী হিসেবেও জানা যায়। কেন সীমান্ত গান্ধী বলা হতো? কারণ ইনি মহাত্মা গান্ধীর ভাবশিষ্য ছিলেন এবং মহাত্মা গান্ধী যেরকম অহিংসা আন্দোলন করেছিলেন, ইনিও উত্তর পশ্চিম সীমান্তে ভারতবর্ষের অহিংসা আন্দোলন সেখানেও চালিয়ে গিয়েছিলেন। এই খুদাই খিদমতগার কথার অর্থ হচ্ছে আল্লাহর সেবক। এটি প্রতিষ্ঠা করা হয় 1929 সালে। 22 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালে। যে বছর মহাবিদ্রোহ হয়েছিল সে বছরই 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ। প্রথম ব্রিটিশ সরকারের শিক্ষা সচিব ডক্টর ফ্রেডরিক জন লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদতে একটি কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রস্তাব পাঠিয়েছিলেন, যদিও সে সময় সেই প্রস্তাব অনুমোদিত হয়নি। এবং পরবর্তীকালে 1854 সালে উডের ডেসপ্যাচ যখন আসে, কেন আসে উডের ডেসপ্যাচ? কারণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা পূর্বে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল না, টোল মক্তব এইসবের মাধ্যমে শিক্ষা সেখানে দেওয়া হতো। কিন্তু 1854 সালে উডের ডেসপ্যাচের মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রচারের একটা দায়িত্ব নেওয়া হয় এবং তার ফলস্বরূপ ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা 1854 সাল থেকে নতুনভাবে গড়ে ওঠে। এবং এরই ফলস্বরূপ 1857 সালে কলকাতা, বোম্বাই এবং চেন্নাইতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, যার মধ্যে একটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটি 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। 23 নম্বর, কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে। প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল প্রথম। প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, যেটা পরবর্তীকালে গদর পার্টিতে রূপান্তরিত হয়েছিল। এবং গদর পার্টি যখন হয়েছিল তখন তার সাথে ছিলেন সোয়ান সিং ভাকনা, কর্তার সিং সারাভার, ইনাদের মতো বিশিষ্ট নেতারা ছিলেন, যারা মূলত পাঞ্জাবের অধিবাসী ছিলেন। 24 নম্বর, ভারতের কোন অঞ্চলে স্থানান্তরিত কৃষি দেখতে পাওয়া যায়? স্থানান্তরিত কৃষি দেখতে পাওয়া যায় ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, যেখানে 7 সিস্টার এরিয়া সেগুলো দেখতে পাওয়া যায়। ওই পাহাড়ি এরিয়াতে কি করা হয়, বনগুলোকে কেটে
সেখানে চাষ করা হয় এবং সেখানে যদি জমির উর্বরতা শেষ হয়ে যায় তখন সেখানে ছেড়ে আবার অন্য কোনো জায়গায় গিয়ে নতুন করে আবার চাষ করা হয়। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া হয় বলে এটাকে স্থানান্তরিত কৃষি বলা হয়, বা যেটা ঝুম চাষ নামেও পরিচিত। বিশেষ করে দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যে। 25 নম্বর, 2025 সালের অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে ভারত কোন দলকে পরাজিত করে জয়লাভ হয়েছে? তো সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-19 জিতেছে ভারত, বাংলাদেশকে পরাজিত করেছে, বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে ভারত। এই সাফ হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে? এই সাফ কাপ যদি পড়ে সেটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। তাহলে 25টি প্রশ্ন ছিল। 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।